ডক্টর এহসান কবির দুষ্টু হেসে বলে, পুরো দুনিয়ার জন্য আমি বিজি পার্সন হলেও আপনার জন্য আমি সবসময় ফ্রি ম্যাম। তা আজ এই অধমের প্রতি এত দয়া হলো যে আমার আদরগুলো মিস করছেন বুঝি। ডক্টর কবির নিচের মতো বকবক করে চলছে, আর ফোনের এপাশে দুজন তার কাছে হতভম্ব হয়ে গেছে। তা সে ঘুণাক্ষরেও টের পায় না। হানিয়ে হতভম্ব হয়ে ডাক্তার কবিরের এমন অসভ্য সব কথা শুনে। লোকটাকে প্রথম দেখায় বেশ ভদ্র সভ্যই মনে হয়েছিল, কিন্তু আজ তার কথা শুনে হানিয়া মাথায় ঘুরে যায়। সে হা করে ইনায়ের দিকে তাকালে ইনায়া কেমন চোরের মতো মুখ করে আছে। হানিয়া তাকে কিছু জিজ্ঞেস করবে, তখন ইনায়া তাকে ইশারায় বলে, পরে বলছি বিষয়টা সম্পর্কে। তারপর ফোনের লাউডস্পিকার অফ করে ফোনটা কানে নিয়ে বলে, চুপ করুন অসভ্য লোক। আপনার এই অসভ্য মার্কা কথা আরও একজন শুনে ফেলেছে। আপনার জন্য আমার ফেসলেস হলো। আপনি চেম্বারে থাকেন, আমি আসছি আপনার অসভ্য কথাবার্তার ওটি করতে। কথাটা বলে দুম করে ফোনটা কেটে দেয়। বেচারা ডক্টর কবির আহাম্মকের মতো ফোনটা এখনো কানে লাগিয়ে রাখে। কি হলো সব তার মাথার উপর দিয়ে গেছে। ফোন কেটে দেওয়ার পর ইনায়া হানিয়ার দিকে তাকালে দেখতে পায় হানিয়া রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ইনায়া একটা শুকনো ঢোক গিলে মেকি হাসি দিয়ে বলে, জান, রাগ করিস না, যেতে যেতে কাহিনী কাহিনী বলছি। হানিয়া মুখটা ভোঁতা করে গাড়িতে বসে ড্রাইভারকে বলে, আঙ্কেল, হসপিটালে চলুন। মা, তোমার কি শরীর খারাপ করছে? আমি কি জাবিয়ান বাবাকে ফোন দিব? না আঙ্কেল, আসলে আমার এক ফ্রেন্ডের বাবু হয়েছে তো, তাই তাকে দেখতে যাব। হানিয়ার কথার মধ্যে ইনায়া বাঁ হাত ঢুকিয়ে বলে। কার বাবু? ইনায়াকে কথাটা শেষ করতে দেয় না হানিয়া। তার আগেই ইনায়ার মুখটা নিচের হাত দিয়ে চেপে ধরে, চোখ দিয়ে ইশারা করে কিছু বোঝায়, কিছু না বলতে। ইনায়া কাহিনী বুঝতে পেরে চুপ হয়ে যায়। হানিয়া ড্রাইভার চাচাকে আবার তাড়া দিলে সে গাড়ি স্টার্ট করে ছুটিয়ে নিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। অন্যদিকে জাভিয়ান হানিয়ার টেনশনে বাকি দুইটা মিটিংও ক্যান্সেল করে দেয়। তার অসুস্থ বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শোনার পর থেকে সে 1 মিনিটের জন্য শান্ত হয়ে বসতে পারছে না। চেনা পরিচিত সকলকে ফোন দিয়ে হানিয়ার কথা জিজ্ঞাসা করা শেষ, কিন্তু কেউই হানিয়ার খোঁজ দিতে পারে না। এক পর্যায়ে জাভিয়ান অফিস থেকে বের হয়ে আশেপাশে খোঁজ করতে থাকে হানিয়ার। জাভিয়ান হানিয়ার ভার্সিটিতেও ঘুরে এসেছে, কিন্তু সেখানেও কেউ হানিয়ার খোঁজ দিতে পারে না। চিন্তায় জাভিয়ানের নিচের চুল দু হাতে খামচে ধরে চিৎকার করে হানিয়ার নাম ধরে ডাকে। হানিয়া, কই গেলে তুমি? হানিয়া এখনো ভালোভাবে ঠিক হয়নি। হাই পাওয়ারের ঔষধ খেতে হয় তাকে, যার কারণে শরীর যথেষ্ট দুর্বল। সেই শরীর নিয়ে হানিয়া বাবার বাসায় যাওয়ার নাম করে কোথায় গিয়ে বসে আছে জাভিয়ান জানে না। চিন্তিত জাভিয়ানের মাথা থেকে এই কথাটা বের হয়ে যায় যে হানিয়া তাদের বাসার গাড়ি করে বাহিরে গিয়েছে। হানিয়ার কাছে না হয় ফোন নেই, কিন্তু ড্রাইভার চাচার কাছে তো ফোন আছে। তাকে ফোন দিলেই তো হানিয়ার খোঁজ পাওয়া যায়। কিন্তু জাভিয়ান এই কাজটা করতে ভুলে যায়। ফলে তাকে চরম দুশ্চিন্তার মধ্য দিয়ে বাকিটা সময় পার করতে হয়। ডাক্তার এহসানকে সব বুঝিয়ে বাসায় আসতে আসতে হানিয়ার দুপুর হয়ে যায়। বাসায় ঢুকেই ড্রয়িং রুমে মিস্টার তালুকদার, মিসেস তালুকদার আর রোজি বেগমকে চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখে। হানিয়া তাদের সামনে এসে চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমাদের? এমন চিন্তিত দেখাচ্ছে কেন? হানিয়ার গলার আওয়াজ শুনে সকলে চমকে গিয়ে তার দিকে তাকায়। হানিয়াকে চোখের সামনে সুস্থ সবল দেখে তাদের কলেছায় পানি আসে। রসি বেগম বসা থেকে উঠে ছুটে হানিয়ার কাছে এসে তাকে জড়িয়ে ধরে নিচের বুকের সাথে। মিস্টার তালুকদারও এগিয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। কোথায় গিয়েছিলে মা? আমরা তো সবাই তোমার জন্য চিন্তা করতে করতে পাগল হয়ে যাচ্ছিলাম। হানিয়া মিস্টার তালুকদারের কথা শুনে বুঝতে পারে সে ছুঁই বাসায় যায়নি, সেটা সকলে জেনে গেছে। কথাটা উপলব্ধি করতে পেরে এবার হানিয়ার কোলেছায় পানি শুকিয়ে যায়। জাবিয়ান যদি একবার জানতে পারে এই খবর, তাহলে তার পা ভেঙে ঘরে সারা জীবনের জন্য বসিয়ে রাখবে। কথাটা মনে আসতেই তার হাতে পায়ে কাঁপুনি উঠে যায়। হানিয়া আমতা আমতা করে বলে,
আসলে বাবা, ওই বাসায় যাওয়ার সময় রাস্তায় আমার ফ্রেন্ড ইনায়ার সাথে দেখা হয়। তার থেকে জানতে পারি আমার এক ফ্রেন্ডের বেবি হবে, কিন্তু অবস্থা ক্রিটিক্যাল। আর তার আর্থিক অবস্থা তেমন একটা ভালো না হয় তেমন উন্নত চিকিৎসাও করাতে পারছে না। তাই আমি ওই বাসায় যাওয়ার চেয়ে আমার অসুস্থ ফ্রেন্ডের কাছে যাওয়াটা উচিত মনে করেছিলাম। সেখানে গিয়ে আমার কিছু জমানো টাকা ছিল, সেগুলো দিয়ে দেই, আর ইনায়াও তার থেকে কিছু দেয়। পরবর্তীতে সেগুলো হসপিটালে জমা দিলে তার চিকিৎসা শুরু হয়। একটা সত্য বের করার জন্য আজ হানিয়ার কাছে এতগুলো মানুষকে এত মিথ্যা বলতে হচ্ছে। হানিয়ার কথা শেষ হতে না হতে শায়লা বেগম খেকিয়ে উঠে বলে, তা এটা একটু ফোন করে বলা যাচ্ছিল না মা জননী? তাহলে আমরা এমন টেনশন করে আমাদের ব্লাড প্রেশার হাই করি না। হানিয়া মুখটা কালো করে জবাব দেয়, মা, অ্যাক্সিডেন্টের সময় আমার ফোনটা হারিয়ে যায়, যা এখনও কেনা হয়নি। আমার কাছে জমানো যেই টাকাগুলো ছিল, ভেবেছিলাম ওইগুলো দিয়ে আজকালের মধ্যেই একটা ফোন কিনে ফেলবো, কিন্তু তা তো হলো না আর। শায়লা বেগম ঠেকানোর জন্য আর কোনো টপিক না পাওয়ায় চুপ করে অগ্নিদৃষ্টিতে হানিয়ার দিকে তাকিয়ে থাকে। মিস্টার তালুকদার হানিয়াকে বলে, যাই হোক, তুমি তোমার রুমে গিয়ে রেস্ট নাও মা, আর তোমার খাবারটা কুলসুম রুমে গিয়ে দিয়ে আসবে। আচ্ছা বাবা। রোজি বেগম তাকে রুমে দিয়ে নিচের রুমে চলে যান। হানিয়া বাহিরে কাপড় ছেড়ে বাসায় পরা এক স্যুট ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে মাত্রই বের হয়, সে সাথে সাথে কেউ একজন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। হানিয়া এমন কাছে থতমত খেয়ে যায়। কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর বুঝতে পারে তাকে জড়িয়ে ধরা ব্যক্তিটাও হলো তার নিষ্ঠুরতম প্রিয়তম। লোকটা তাকে ছড়িয়ে ধরেই হাঁপাচ্ছে। হানিয়া তোয়ালেটা মেঝেতে ফেলে নিচেও আঁকড়ে ধরে জাভিয়ানের পিঠ, হাত বুলিয়ে তাকে শান্ত করতে চায়। হুট করে জাভিয়ান তাকে ছেড়ে দিয়ে এলোপাতাড়ি চুমু দিতে থাকে হানিয়ার পুরো মুখ জুড়ে। চুমু দেওয়া শেষ হলে আবারও হানিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে নিচের সাথে। হানিয়া অবাক হয়ে দাঁড়িয়ে তার কর্মকাণ্ড দেখতে থাকে। সময় নিয়ে জাভিয়ান শান্ত হয়। হুট করে তার রাগ চেপে বসে। হানিয়াকে নিচের থেকে ছাড়িয়ে হানিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরে এক হাত দিয়ে তার গাল খামছে ধরে চিৎকার করে বলে, এই, তুই কাকে জিজ্ঞেস করে বাহিরে গিয়েছিলি? হ্যাঁ, কাকে বলে গিয়েছিলি? পা বেশি বড় হয়ে গেছে না? মনে নেই কয়দিন আগে আধমরা হয়ে রাস্তায় পড়েছিলি? আজও যদি অমন হতো, জানিস তোর এখনও লাইফ রিস্ক আছে। যদি কিছু হয়ে যেত তাহলে কি করতাম আমি? হানিয়া শান্ত গলায় বলে, ভালো তো আপনার জন্য, আমার জন্য। আপনাকে আর নিত্য নতুন দিন আমাকে কষ্ট দেওয়ার আইডিয়া খুঁজতে হতো না, আর আমাকে আপনার অত্যাচার সহ্য করা লাগতো না। মরে গিয়ে সকলকে খুশি করে দিতাম, কিন্তু আফসোস। হানিয়ার শান্ত গলায় বলা কথাগুলো জাভিয়ানকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। হানিয়ার গাল চেপে ধরা হাতটাও আলগা হয়ে যায়। নির্নিমেষ হানিয়া জাভিয়ান একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেন চোখে চোখে দুজন জানিয়ে দিচ্ছে নিজেদের মনের কথাগুলো। সেদিন মাঝরাতেও জাভিয়ান স্পর্শের কাছে যায়। হানিয়া সেটা টের পায়, কিন্তু সে আর জাভিয়ানের পিছু নেয় না। সে তার মতো ঘুমিয়ে থাকে। পরের দিন জাভিয়ান হানিয়া কেউ কারোর সাথে কথা বলে না। জাভিয়ান কয়েকবার চেষ্টা করে কথা বলার, কিন্তু হানিয়া বরাবরের মতোই নিরুত্তর থাকে। অফিস শেষ করে জাভিয়ান বাসায় আসলে দেখতে পায় হানিয়া রুমে নেই। চিৎকার করে ডাকতে থাকে হানিয়াকে। তার চিৎকার চেঁচামেচি শুনে হানিয়া রুমে আসলে দেখে জাভিয়ান অফিসে ড্রেস আপ চেঞ্জ না করেই বসে আছে আর তাকে ডাকছে। সে জাভিয়ানের সামনে গিয়ে দাঁড়ায়, স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করে, কি হয়েছে, ডাকছেন কেন? আপনার প্রয়োজনীয় সবকিছু তো হাতের কাছেই রেখে গিয়েছি। জাভিয়ান চোখ তুলে তার দিকে তাকায়, তারপর নিঃশব্দে একটা বক্স তার দিকে এগিয়ে দেয়। হানিয়া জাভিয়ানের হাতের দিকে তাকালে দেখতে পায় একটা নতুন ফোন, তাও আবার আইফোন ব্র্যান্ডের। হানিয়া ভ্রু কুঁচকে জাভিয়ানকে জিজ্ঞাসা করে, সুন্দর হয়েছে, কিন্তু আমাকে দেখানোর কি আছে? জাভিয়ান হতাশ হয়ে বলে, তোমার ফোন, তাই তোমাকে দেখাচ্ছি। আমি বলেছি আমার ফোন লাগবে, আর এত দামি ফোন আমি নিতে পারবো না। তাছাড়া আমার কাছে টাকা আছে, সেটা দিয়ে আমি নিজের জন্য ফোন কিনতে পারবো। প্রথমত তুমি বলনি তোমার ফোন লাগবে,
কিন্তু আমি নিজ থেকে এনে দিয়েছি। দামের ব্যাপারে তোমায় না ভাবলেও চলবে। আর দ্বিতীয়ত, কাল বাবা বলেছে আমায় তোমার ফ্রেন্ডের কথা। তোমার ফ্রেন্ডকে নাকি তোমার জমানো সব টাকা দিয়ে দিয়েছ। তাহলে এখন টাকা পেলে কোথায়? তাহলে কি কালকে তুমি মিথ্যা বলেছ বাবাকে? জাভিয়ানের প্রশ্ন শুনে হানিয়া থতমত খেয়ে যায়। সে যে মিথ্যে বলেছে এটা সঠিক, কিন্তু সত্যিটাও তো জাভিয়ানকে জানাতে পারবে না। কি বলবে ভাবতে ভাবতেই তার মাথায় একটা কথা আসে। সে জাভিয়ানকে বলে, মিথ্যা কথা, সত্যি বলেছি। আর রইল টাকার কথা, টাকা ভাই দিয়েছে। প্রতি মাসে ভাই আমাদের দু বোনকে পকেট মানি দেয় 5,000 করে। এই মাসেও পাঠিয়েছে। বিয়ের পর সেই টাকাগুলো তেমন একটা খরচ হয়নি, আমার ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে। ওগুলো তুললেই আমার ফোন কেনা হয়ে যাবে। হয়েছে? পেয়েছেন প্রমাণ সহ উত্তর। আর কিছু জিজ্ঞেস না করলে আমি কি যেতে পারি? হানিয়ার কথা শুনে জাভিয়ানের মেজাজ খারাপ হয়ে যায়। বিয়ের পরও তার ভাইয়ের থেকে পকেট মানি নিয়ে সে কি প্রমাণ করতে চায় যে জাভিয়ানের সামর্থ্য নেই হানিয়াকে হাত খরচ দেওয়ার। জাভিয়ান বসা থেকে উঠে হানিয়ার একদম মুখোমুখি হয়ে দাঁড়ায়। হানিয়া তাকে নিচের এত কাছে আসতে দেখে পেছনে সরে যেতে নিলে জাভিয়ান খপ করে তার বাম হাত দিয়ে হানিয়ার কোমর চেপে ধরে নিচের সাথে মিশিয়ে নেয়। তারপর দাঁত কিরমির করে বলে, আমার দেওয়া ফোনই তোমাকে ইউজ করতে হবে, আর তোমার ভাইয়ের থেকে কোনো প্রকার টাকা নিবে না। ইটস মাই অর্ডার। আমি নিব। আমি কোনো পরপুরুষের অবৈধ টাকা নেই না। এ কি, মায়ের পেটের সন্তান আমরা। আমার ভাইয়ের থেকে নিতে পারবো না, এটা আপনার বলার কোনো অধিকার নেই। হানিয়াও পূর্ণ তেজে কথাগুলো বলে। হানিয়ার এমন তেজ আর অধিকার নিয়ে কথা বলায় জাভিয়ানের মেজাজ পারদে বাড়তেই থাকে। সে হানিয়ার কোমর ছেড়ে তার চোয়াল চেপে ধরে আগের থেকেও শক্ত করে। তারপর রাগে হিসিয়ে বলে, এই, আমার অধিকার নেই তোর উপর, তাহলে কার আছে? একদম আমাকে রাগাবি না। কয়েকদিন ধরে ভালো ব্যবহার করছি বলে আগে আমাকে হয়তো ভুলেই গেছিস। আমার কথার এক চুল নড়চড় হলে তোকে সেই 2 মাস আগের দিনগুলোতে নিয়ে যেতে আমি দুবার ভাববো না। তুই আমার, তোর চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, এমনকি তোর রুহের উপর উপরওয়ালার পর একমাত্র আমার অধিকার। এই আমার সামর্থ্য নেই তোর হাত খরচ চালানোর, যে তোর ভাইয়ের টাকা নিতে হবে তোর। হানিয়া নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে, কি পারে না। তাই সে ওই অবস্থাতেই বলে, আপনার অধিকার আছে আমার ওপর, আর আমার ভাইয়ের নেই? সে কি পারবে না তার বোনকে কিছু দিতে? পারবে, কিন্তু এভাবে না। যা বললাম বলে দিবি তোর ভাইকে। কথাটা বলেই হানিয়াকে এক প্রকার ছুঁড়ে ফেলে দেওয়ার মতো করে ছেড়ে দিয়ে জাভিয়ান চলে যায় ওয়াশরুমে। হানিয়া ওখানেই দাঁড়িয়ে চোখের পানি ফেলতে থাকে। আরও কয়েকটা দিন চলে যায়। হানিয়া আবারও তার ক্লাসে যাওয়া শুরু করেছে, কিন্তু অনেক শর্ত মেনে চলতে হয়। এই শর্তদাতা যে জাভিয়ান তালুকদার তা বুঝতে আর বাকি থাকে না। আজ হানিয়া কলেজ শেষ করে ডাক্তার এহসান কবিরের কাছে যাবে ইনায়াকে নিয়ে। ওষুধগুলো টেস্ট করতে দেওয়া হয়েছিল, সেগুলোর রিপোর্ট এসে পড়েছে। হানিয়া সেই রিপোর্ট সম্পর্কে জানতে চাবে। হানিয়া ড্রাইভারকে দেরি করে আসতে বলেছে। 3টে ক্লাস হওয়ার কথা ছিল হানিয়াদের, কিন্তু আজ 2টো ক্লাস করে হানিয়া ইনায়া বের হয়ে আসে ক্লাস থেকে। ইনায়ার আনা গাড়িতে করে তারা হসপিটালে যায়। ডাক্তার এহসান ওই সময়ে ফ্রি থাকায় তারা গিয়ে রিপোর্ট সম্পর্কে কথা বলতে শুরু করে। ডাক্তার এহসান রিপোর্টগুলো হানিয়ার সামনে রেখে মুখটা বেশ গম্ভীর করে বলে, আমি তেমন ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই সোজাসাপটাভাবেই বলছি। তোমরা পেশেন্টকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ। ডাক্তার এহসানের কথা শুনে হানিয়া ইনায়ার চোখ বড় বড় হয়ে যায়। হানিয়া অবাক গলায় বলে, মানে আমরা কেন আপুকে মৃত্যুর দিকে ঠেলে দিব? তোমরা না দিতে চাইলে এই ওষুধগুলো তো সেই কথাই বলছে। এই ওষুধগুলো জানো কিসের কাজ করে? হানিয়া নাবোধক মাথা নাড়ায়। ডাক্তার এহসান বলে, তুমি আমাকে যে ওষুধগুলো টেস্ট করাতে দিয়েছিলে সেগুলোর মধ্যে কিছু ওষুধ পেশেন্টের স্মৃতিশক্তি ফিরতে বাধা দিচ্ছে, আর কিছু ওষুধ পেশেন্টের ব্রেন ড্যামেজ করে দিচ্ছে। এই ওষুধগুলো আর কিছুদিন দেওয়া হলে পেশেন্টের হয়তো ব্রেন হ্যামারেজ হয়ে মৃত্যুও হতে পারে।
ডাক্তারের কথা শুনে হানিয়ার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। এত ভয়াবহ ঔষধগুলো জাভিয়ান কিভাবে তার আদরের বোনকে দিচ্ছে? ডাক্তার এহসান আবার বলেন, সবচেয়ে বেশি ক্ষতি করছে তোমার বলা ইনজেকশনটা। আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে যা জানতে পেরেছি তাই তোমাকে বলছি। ইনজেকশনটার উদ্দেশ্য হলো কারো মাইন্ডকে কন্ট্রোল করা। এটা কোনো ওষুধও নয়, বরং ভয়াবহ এক প্রকার ড্রাগস। এটা কাউকে দেওয়া হলে তার ব্রেন কয়েক মিনিটের মধ্যে একদম শান্ত হয়ে একটা ঘরের মধ্যে চলে যায়। তখন তাকে যেই নির্দেশনা দেওয়া হবে সে তাই করবে। এই ঘর 2-4 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। আস্তে আস্তে যখন রোগীর ঘোর কাটতে থাকে তখন তাকে সে নিজের চেতনায় ফিরতে থাকে। কিন্তু আমি যেহেতু বললাম এটা ড্রাগস, তাই ব্যক্তিটি আবারও সেটা নিতে চাইবে। যদি তৎক্ষণাৎ তাকে ওটা না দেওয়া হয় তাহলে সে অ্যাগ্রেসিভ হয়ে নিজের বা তার আশেপাশের মানুষের ক্ষতি করে দ্বিতীয় দুবার ভাববে না। আরেকটা কথা, এর সবচেয়ে খারাপ দিক হলো এটা ড্রাগসটা যদি হঠাৎই নেওয়া বন্ধ করে দেওয়া হয় তাহলে পেশেন্টের মৃত্যুও হতে পারে। ডাক্তার এহসান তার কথাগুলো এক নিঃশ্বাসে শেষ করে দম নেয়। তার ডেস্কে রাখা পানির গ্লাস থেকে একটু পানি পান করে গলায় ভিজিয়ে তারপর হানিয়াদের দিকে তাকায়। দেখতে পায় হানিয়া ইনায়া একদম থ হয়ে বসে আছে। ডাক্তার এহসান বুঝতে পারে ঝটকাটা একটু বেশিই চড়ে লেগেছে। সে তার গলা খাকারি দিয়ে বলে, শান্ত হও হানিয়া, এখনই এতটা ভেঙে পড়লে চলবে না। তুমি যদি শক্ত না হও তাহলে আসল কালপ্রিট কে? এই জঘন্য কাজটার শাস্তি দিবে কে? হানিয়া নিশ্চুপ নিরুত্তাপ থাকে। সে ভীষণ শক পেয়েছে এই তথ্যগুলো শুনে। ডাক্তার এহসান ইনায়াকে চোখ দ্বারা ইশারা করে হানিয়াকে সামলাতে বলে। ইনায়া তাই করে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে হানিয়া স্বাভাবিক হয়। তারপর ভাঙা গলায় বলে, কিছু একটা করুন ভাইয়া। আপু গলা ভেঙে আসতে চায় হানিয়ার, কথা বের হচ্ছে না তার গলা দিয়ে। আপু শুধু কষ্টই পেয়ে আসছে। আমার ভাইকে ভালোবেসে আজ সে একদম নিঃস্ব, উন্মাদ হয়ে গেছে। আমি মানতে পারছি না আমার ভাইয়ের জন্য আজ একটা ফুলের মতো মেয়ের এই অবস্থা। কথাটা বলতে গিয়ে হানিয়ার কান্নায় ভেঙে পড়ে, হাউমাউ করে কাঁদতে থাকে। ডাক্তার এহসান আর ইনায়া মিলে তাকে শান্ত করার চেষ্টা করে, কারণ এইভাবে ব্রেনে প্রেশার নেওয়া বা এমন হাউমাউ করে কাঁদা তার জন্য নিষেধ। এতে তারই ক্ষতি হবে। হানিয়াকে যখন অনেক বুঝিয়েও শান্ত করা যাচ্ছিল না, তখন ডাক্তার এহসান তাকে জোরে একটা ধমক লাগায় আর বলে, বলছি না শান্ত হতে। এমনভাবে কান্না করে যে নিজের ক্ষতি নিজেই ডেকে আনছো, বুঝতে পারছো তুমি? তুমি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকো তাহলে তোমার আপুকে সুস্থ করব কিভাবে? আসল কালপ্রিটকে শাস্তি দিবে কিভাবে? ডাক্তার এহসানের ধমকে আর কথায় কাজ হয়। হানিয়া চুপ করে বসে তার কথা শুনতে থাকে। হানিয়াকে শান্ত হতে দেখে ডাক্তার এহসান এবার কিছুটা নরম গলায় বলে, শোনো, আমরা চাইতো এখনও তাকে সুস্থ করতে পারি। কিছু মেডিসিন, কাউন্সিলিং আর আপন মানুষদের ভালোবাসায় সে সুস্থ হয়ে উঠতে পারবে ইনশাল্লাহ। ডাক্তার এহসানের কথায় হানিয়া মনে একটা আশার আলো জ্বলে ওঠে। এরই মধ্যে ইনায়া বলে, কিন্তু আমি বুঝলাম না ভাইয়া, এত ভয়াবহ আর ক্ষতিকারক ওষুধগুলো আপুকে কিভাবে দিতে পারছে? এত আদরের বোনকে নিজের হাতে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কিভাবে? তার কথায় ডাক্তার এহসান আর হানিয়াও চিন্তায় পড়ে যায়। ডাক্তার এহসান বলে, এটা তো মিস্টার তালুকদারই বলতে পারবে। হুট করে হানিয়ার একটা কথা মনে পড়ে যায়। সে ইনায়াকে বলে, আমার মনে হচ্ছে এসবের পেছনে জাভিয়ান না অন্য কেউ আছে। ডাক্তার এহসান আর ইনায়া দুজনেই একসাথে বলে, মানে? কে সে? মিস্টার চৌধুরী নামের কেউ একজন। ইনায়া জিজ্ঞাসা করে, কে সে? আর তুই বা তার কথা জানলি কিভাবে? হানিয়া বলে, আমার স্পষ্ট মনে আছে, যেদিন ওনার পিছু নিয়ে আপুকে খুঁজে পেলাম ওই দিন মিসেস জুলিয়া মানে আপুর নার্স যে, উনি বলেছিলেন মিস্টার চৌধুরীর কনসালটেন্ট ডক্টরের ঔষধ আপুকে দেয়া হচ্ছে। তার মানে এই মিস্টার চৌধুরী ঔষধগুলোর মধ্যে কোনো একটা ঘাপলা করেছে বা তার কনসালটেন্ট ডক্টর দ্বারা সে করিয়েছে। হানিয়ার কথা শুনে ডাক্তার এহসান আর ইনায়া হা হয়ে যায়। হানিয়া আর ইনায়া ডক্টর এহসানের কাছ থেকে ফিরেছে ইনায়ার গাড়িতে করে। হানিয়া ড্রাইভার আঙ্কেলকে যেই সময় আসতে বলেছিল তার থেকেও দেরি হয়ে গেছে তাদের ফিরতে। ইনায়া এই বিষয় নিয়ে একটু দুশ্চিন্তা করলেও হানিয়া একদম শান্ত হয়ে বসে
বাহিরের পরিবেশ দেখছে। ইনায়া ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। মেয়েটার মুখটা একদম চুপসে গিয়েছে। যে কেউ তার মুখ দেখে বলতে পারবে তার মন আজ ভয়াবহ রকমের খারাপ। ইনায়া হানিয়ার একটু কাছাকাছি এসে বসে তার হাতের উপর হাত রাখে। নিচের হাতের উপর কারো স্পর্শ পেয়ে হানিয়া স্পর্শ করা ব্যক্তির দিকে তাকায়। ইনায়া তাকে আলতো করে ছড়িয়ে ধরে বলে, দোস্ত মন খারাপ করিস না। এহসান তো বললো স্পর্শ আবু সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তুই যদি এতটা ভেঙে পড়িস তাহলে তাকে সুস্থ করবি কিভাবে? নিজেকে একটু শক্ত কর। হানিয়া মলিন হেসে সম্মতি দেয়। হুম। তাদের কথার মধ্যেই গাড়ি এসে কলেজের পেছনের গেটে উপস্থিত হয়। সেখান থেকে তারা কলেজে প্রবেশ করে। তারপর তাদের এক ক্লাসমেট থেকে লাস্টের ক্লাসের পড়া নিয়ে কলেজ থেকে বের হয়ে আসে। ইনায়া তার বাসার গাড়িতে করে চলে যায়। হানিয়াও তাদের গাড়ির উদ্দেশ্যে যায়। গাড়ির কাছে এসে হানিয়া একটু চমকে যায়। জাভিয়ান এসেছে তাকে নিতে। জাভিয়ান গাড়ির সাথে ঠেস দাঁড়িয়ে ফোন চালাচ্ছে। শীতকাল হলেও আজ ভালোই গরম পড়েছে। হালকা পাতলা ঘেমে ছাওয়ায় ভারী চোয়ালওয়ালা মুখটা লাল হয়ে রক্তিম বর্ণ ধারণ করেছে। হানিয়া পা চালিয়ে তার সামনে এসে দাঁড়ায়। নিচের সামনে কারো উপস্থিত টের পেয়ে জাভিয়ান ফোন থেকে মুখ তুলে দেখতে পায় তার অপ্রিয় বধূয়া দাঁড়িয়ে আছে মলিন মুখ নিয়ে। হানিয়ার মলিন মুখটা দেখে নিমিষের জাভিয়ানের মনটা খারাপ হয়ে যায়। কি হয়েছে তার বধূয়ার? শরীর খারাপ লাগছে নাকি কেউ কিছু বলেছে, নাকি তাকে দেখে সদা হাসতে থাকা গোলগাল ওই মুখটায় অমাবস্যার অন্ধকার দেখা দিয়েছে? নিজের মনের মধ্যে প্রশ্নগুলো চেপে না রেখে জাভিয়ান জিজ্ঞেস করেই ফেলে, কি হয়েছে, মন খারাপ কেন? কিছু হয়নি। মন খারাপ হবে কেন আবার? তা আজ আপনি আসলেন যে? জাভিয়ান বুঝলো হানিয়া তাকে নিচির মন খারাপের কারণ জানাতে চায় না। জাভিয়ানও আর জোর করে না। সবসময় সব জায়গায় জোর খাটানো চায় না। আর বিষয়টা যদি হয় মনের সাথে সম্পর্কিত তাহলে তো আরও আগে চায় না। জাভিয়ান হানিয়ার প্রশ্নের জবাবে বলে, অফিসে তেমন কাজ ছিল না, তাই ভাবলাম আজ আমি আসি তোমাকে নিতে। কেন, কোনো সমস্যা আছে আমি নিতে আসলে? হানিয়ার মুড আছে একদমই ভালো না, তাই বেশি কথাও বলতে মন চাচ্ছে না। সে ছোট করে বলে, না, কোনো সমস্যা নেই, চলুন তাহলে বাসায় যাওয়া যাক। হুম। জাভিয়ান হানিয়ার জন্য গাড়ির দরজা খুলে তাকে বসায়। তারপর নিচেও বসে পড়ে ড্রাইভিং সিটে। জাভিয়ান ড্রাইভ করার পাশাপাশি আর চোখে হানিয়ার দিকে তাকায়। দেখে হানিয়া চোখ বন্ধ করে সিটে মাথা হেলিয়ে দিয়েছে। মুখটা শুকনো। দুপুর প্রায় 1টা বাজতে চলল। কিছু খাওয়া হয়নি হয়তো হানিয়ার। জাভিয়ান নিস্তব্ধতা ভেঙেই নিচে জিজ্ঞেস করে, আজকে এত লেট হলো যে? হানিয়া চোখ বন্ধ অবস্থাতেই বলে, এক্সট্রা ক্লাস ছিল, ড্রাইভার আঙ্কেলকে বলে দিয়েছিলাম। জাভিয়ান কথা বাড়ানোর মতো আর কোনো কথাই পায় না, তাই সে চুপ করে বসে থাকে। চোখ বন্ধ করে রাখায় হানিয়া কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। তখনই জাভিয়ান তাকে ডাক দেয়, বাসায় এসে পড়েছে তাই। হানিয়া তার ডাকে চোখ মেলে তাকালে জাভিয়ান দেখতে পায় হানিয়ার চোখে অনেক লাল হয়ে আছে। জাভিয়ান অস্থির হয়ে হানিয়াকে জিজ্ঞেস করে, চোখ এত লাল হয়ে আছে কেন তোমার? মাথা ব্যথা করছে আবার? হুম। হানিয়ার এই ছোট্ট জবাব জাভিয়ানকে অস্থির করার জন্য যথেষ্ট। জাভিয়ান কোনো কিছু বলার আগেই হানিয়া গাড়ি থেকে নেমে বাসার দিকে হাঁটা দেয়। জাভিয়ানও তার পেছন পেছন ছুট লাগায়। হানিয়া বাসায় এসে তার জামা কাপড় নিয়ে চলে যায় ফ্রেশ হতে। জাভিয়ানের সাথে কথা বলার মন মানসিকতা তার নেই। এখন হানিয়া একটা কথাই ভাবতে ভাবতে পাগল প্রায়। কথাটা হলো ডাক্তার এহসানের ঔষধগুলো স্পর্শকে দিব কিভাবে, কিভাবে ভুল ঔষধগুলো চেঞ্জ করবে। চিন্তায় আবারও তার মাথা ব্যথা শুরু করেছে। হানিয়া অ্যাক্সিডেন্টের পর ডাক্তার তাকে কড়াকড়িভাবে নিষেধ করে দিয়েছে মাথায় কোনো প্রকার চাপ না দিতে। এটা তার জন্যই ক্ষতিকারক, কিন্তু সে একটু সুস্থ হওয়ার পর থেকেই তো লেগে পড়েছে স্পর্শকে খুঁজে বের করার কাছে। আর এর জন্য তাকে প্রতিনিয়ত দুশ্চিন্তার মধ্য দিয়ে যেতে হচ্ছে। হানিয়া কোনো উপায় না পেয়ে ইনায়াকে ফোন লাগায়।
ইনায়া কল লাগানোর কয়েক সেকেন্ডের মধ্যে সে ফোন রিসিভ করে। প্রাথমিক কয়েকটা কথা শেষ হওয়ার পর হানিয়া ইনায়াকে বলে, দোস্ত, আমি তো বুঝে উঠতে পারছি না স্পর্শ আপুকে ঔষধগুলো কিভাবে দিব। আমিও তাই ভাবছি। আচ্ছা, আমরা ভাইয়ার অগোচরে সেখানে গিয়ে মিসেস জুলিয়াকে সব বুঝিয়ে বলে ওষুধগুলো চেঞ্জ করে দিয়ে আসলে কেমন হয়? বিষয়টা একটু রিস্কি হয়ে যায়। বাসার ভেতরে কাজটা করতে গেলে কারো না কারোর কাছে ধরা অবশ্যই পড়ব। কাজটা বাড়ির বাইরে করলে ভালো হয়। হুম, তাহলে মিসেস জুলিয়াকে কোথাও ডাকি, কি বলিস? এটাই করব। আমি নজর রাখবো তার উপরে কখন কখন সে বের হয়। তারপর সুযোগ দুজনে একসাথে সকল প্রমাণ সহ কথাগুলো বললে হয়তো সে বিশ্বাস করবে। আর কাজটা তাড়াতাড়ি করতে হবে, না হলে আপুর অবস্থা আরও খারাপ হয়ে গেলে সমস্যা হবে। হুম, তোর মন কি এখন খারাপ? আর আমার মন খারাপ, আমার ভাগ্যই খারাপ, সেখানে মন খারাপ নিয়ে চিন্তা করা বোকামি। তোর বেটি আজাইরা কথা। আচ্ছা দোস্ত, পরে কথা বলছি, আম্মু ডাকছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। দুজনে দুজনের থেকে বিদায় নেয়। হানিয়া ফোন কেটে পেছনে ঘুরলে জাভিয়ানকে গম্ভীর মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখে তার পরাণ পাখি উড়ে যাওয়ার জোগাড় হয়। জাভিয়ান এখানে কেন? সে না বাহিরে গিয়েছিল? তাহলে কখন আসলো? সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছে? সে কি আমার কথাগুলো শুনে ফেলেছে? জাভিয়ান জানতে পারলেও হানিয়ার কথাগুলো বিশ্বাস করবে কি না হানিয়া জানে না। হানিয়া তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করে, আপনি? জাভিয়ান কোনো উত্তর দেয় না। সে এক পা করে হেঁটে হানিয়ার সামনে এসে দাঁড়ায়। হানিয়া ভয়ে ভয়ে একটা ফাঁকা ঢোক গেলে জাভিয়ান তার মুখের দিকে কিছুটা ঝুঁকে বলে, কলেজ থেকে ফেরার সময় কতবার মন খারাপ কেন জিজ্ঞেস করেছিলাম, তখন বললে মন খারাপ না। এখন আরেকজনের কাছে ভাগ্য খারাপ বলছিলে। আপনার ভাগ্য যে খারাপ এটা আপনি আজ বুঝতে পারলেন মিসেস তালুকদার। হানিয়া জাভিয়ানের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। তার মাথা তো ঘুরছে জাভিয়ান তার কথা কতটুকু শুনেছে এটা। হানিয়ার চুপ থাকা জাভিয়ানকে রাগিয়ে দেয়। মেয়েটা আফসোস করছে তাকে বিয়ে করে, এটাই তো চেয়েছিল সে। হানিয়ার কষ্ট, মির্জা বাড়ির হাহাকার কষ্ট, কিন্তু জাভিয়ান কেন যেন আস্থা মেনে নিতে পারছে না। জাভিয়ান সোজা হয়ে দাঁড়ায়, তারপর হানিয়ার সামনে থেকে সরে কাবার্ডের কাছে গিয়ে নিচের জামা কাপড় নিতে নিতে বলে, তোমার কোন আপুর অবস্থা খারাপ হবে? কি হয়েছে তার? আর কি করার কথা বলছিলে ফোনে তুমি? জাভিয়ানের কথাগুলো শুনে হানিয়া বুঝতে পারে সে শুধু শেষের কথাগুলো শুনেছে। হানিয়ার এতক্ষণ চেপে রাখা শ্বাস ফুস করে ছাড়ে। অনেক ভয় পেয়ে গিয়েছিল সে। হানিয়া আমতা আমতা করে বলে, আসলে আমার এক সিনিয়র আপুর কথা বলছিলাম, আমার ফ্রেন্ডকে। সে একটা পরামর্শ চেয়েছিল, তাই ওই কথাগুলো বলা। হানিয়ার এমন আমতা আমতা করে বলা কথাগুলো জাভিয়ানের বিশ্বাস হয় না, তাও কিছুই বলে না, চুপচাপ চলে যায় ফ্রেশ হতে। হানিয়াও তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে আসে। পরপর 3-4 দিন হানিয়া রাত দিন এক করে মিসেস জুলিয়ার দিকে নজর রাখে। স্পর্শর খেয়াল রাখার জন্য জাভিয়ান দুজন নার্স রেখেছে। একজন হলো মিসেস জুলিয়া, আরেকজন হলো কম বয়সী একজন নার্স। তাদের মধ্যে মিসেস জুলিয়া একদম পুরনো এবং সে একদম শুরু থেকে স্পর্শর খেয়াল রাখছে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি করে ওই নার্স, আর মিসেস জুলিয়া তার পরের সময়গুলো স্পর্শর সাথে থাকে। হানিয়া মিসেস জুলিয়ার আসা যাওয়ার বিষয়টা ইনায়াকে বলে। সেই অনুযায়ী তারা ঠিক করেছে মিসেস জুলিয়ার সাথে দেখা করে জাভিয়ান করবে। জাভিয়ান ফজরে নামাজ পড়ে ঘুমিয়েছে একটু আগেই। রাতের প্রায় অনেকটা সময় তো তার বোনের সাথেই কাটায়। কখনো স্পর্শ জেগে থাকে তো কখনো ঘুমিয়ে থাকে। যেহেতু রাত জেগে জাভিয়ান স্পর্শর কাছে বসে থাকে, তাই যখন স্পর্শর কাছ থেকে এসে ঘুমায় তখন তার ঘুমটা হয় গভীর। হানিয়াও আজ ফজরের পর ঘুমায়নি। 6টা বাজার 15 মিনিট আগে সে রুম থেকে বের হয়। শীতকাল, তাই সবাই নামাজ পড়ে আবার শুয়েছে। উঠবে 7:30 কি 8টায়। হানিয়ার রুম থেকে বের হয়ে ইনায়াকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলে তাদের পেছনের গেটে, কারণ মিসেস জুলিয়া আর অপর নার্সটা ওই 2 গেট দিয়ে যাওয়া আসা করে।
হানিয়া বাসা থেকে বের হয়ে তাড়াতাড়ি করে বাড়ির পেছনের দিকে যায়। দারোয়ান তাকে এত সকালে বের হওয়ার কারণ জিজ্ঞেস করলে সে বলে হাঁটতে বের হয়েছে। হানিয়া ইনিয়ে বিনিয়ে এটাও তাকে বলে সে ছিল হানিয়ার এত সকালে বের হওয়ার কথা জাবিয়ানকে না জানায়, তাহলে জাবিয়ান তাকে বকবে। দারোয়ান বিষয়টা একটু কেমন লাগলেও পরে হানিয়ার কথায় সম্মতি দেয়। হানিয়া বাসার পেছনের দিকে এসে দেখে ইনায়া তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি করে ইনায়ার গাড়িতে গিয়ে বসে পড়ে। তার মিনিট দুয়েক পরে মিসেস জুলিয়া পেছনের গেট দিয়ে বের হয়। ইনায়া নিচেই গাড়ি চালাতে পারে, তাই সে চটজলদি গাড়ি চালিয়ে মিসেস জুলিয়ার সামনে এসে থামে। তারপর দুই বান্ধবী এক প্রকার অপহরণ করে মিসেস জুলিয়াকে নিয়ে আসে তাদের বাসা থেকে একটু দূরত্ব একটা পার্কে। মিসেস জুলিয়া প্রথমে চিৎকার চেঁচামেচি করলেও পরবর্তীতে যখন হানিয়াকে দেখে সে শান্ত হয়ে যায়। হানিয়াকে সে চিনে। হানিয়া মিসেস জুলিয়াকে বলে, আন্টি আপনি ভয় পাবেন না, আমরা কিছু জরুরি কথা বলবো, আপনি মন দিয়ে সব কথা শুনবেন, তারপর যা বলার বলেন।